আছে আমি সেভাবেই পড়ছি। মানুষের জীবন কর্মময়। এই ব্যস্ত জীবনেই প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য ঘটনা, কখনো প্রত্যক্ষভাবে, আবার কখনো পরোক্ষভাবে। পরোক্ষভাবে ঘটে যাওয়া বেশিরভাগ ঘটনাগুলোকেই আমরা আমাদের মনের ভুল ভেবে এড়িয়ে যাই। কিন্তু এই এড়িয়ে যাওয়া ঘটনার সবই কি আমাদের মনের ভুল, নাকি অন্য কোনো শক্তি, অন্য কোনো রহস্য এর পেছনে থেকে যায়? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? আসলে এই প্রশ্নটা আপনাকে খুবই কম করা হয়, যদিও জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলে থাকেন। তবুও জিজ্ঞেস করলাম। আমি সোয়াদ বিনতে সাজ্জাদ, চিনিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী থেকে লিখছি। আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। বর্তমানে 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। ইচ্ছা ছিল ভূত.কমে একটা ঘটনা পাঠাবো, কিন্তু গুছিয়ে লিখতে না পারায় এবং ভালো ঘটনার অভাব থাকার কারণে পাঠানো হয়নি। তবে আজ মনে সাহস সঞ্চার করে লিখতে বসে পড়লাম। স্টুডিওতে এসে বলা সম্ভব নয় বলে কষ্ট করে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। আমি আজ আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া কতগুলো ঘটনা লিখব। তার নাম রাসেল ভাই। তার নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি নামটি বলেই দিয়েছেন। যাই হোক, তাই দয়া করে তার নাম বলবেন না। আমি তার ছদ্মনাম ব্যবহার করছি। তার ছদ্মনাম হলো মায়া। এবারে রমজান মাসে আমাদের স্কুল খোলা থাকলেও মাঝে মাঝে কোনো ক্লাস হতো না। সেই ফাঁকেই তার কাছ থেকে ঘটনাগুলো শুনেছিলাম। আসলে আমার নাম ছেলেদের মতো হলেও আমি একজন মেয়ে। আমি আমার নামের জন্যই বেশি পরিচিত ক্লাসে। আমার নাম যেমন সোয়াদ, তেমনি ডাকনামও আসলে সকাল। যারা চিনত না তারা এসে আমায় দেখে বিস্ময় প্রকাশ করে বলতো, ও তুমি সোয়াদ এবং সকাল, তুমি তো মেয়ে, তাহলে তোমার নাম ছেলেদের মতো কেন? আমি তাদের কথার কোনো জবাব না দিয়ে শুধু হাসতাম। এমন কিছু হাস্যকর ঘটনা দিয়েই আমরা কয়েকজন মেয়ের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন যেতেই খুব ভালো বন্ধু হয়ে যাই আমরা। তো একদিন কেমিস্ট্রি ক্লাসের ম্যাডাম রোজা রেখে অন্যান্য ক্লাস করে ক্লান্ত হয়ে যাওয়ায় আমাদের ক্লাসে আসেননি বলে আমরা কয়েকজন বসে গল্প করছিলাম। এমন সময় আমি সবাইকে জিজ্ঞেস করি যে ভূত.কম কেউ শুনেছে কিনা। তখন মায়া আমাকে বলল, আমি আর আমার চাচাতো ভাই ভূত FM নামে একটা শো শুনতাম, কিন্তু এই শোটা বন্ধ হয়ে গেছে। ভূত FM এর হোস্ট তো রাসেল ভাই ছিলেন, কিন্তু এই ভূত.কম আবার কোন শো, হোস্ট কে? তখন আমি ওদেরকে ভূত.কমের ব্যাপারটা বিস্তারিতভাবে বলি এবং ভূত.কম থেকে শোনা কতগুলো ঘটনা ওদেরকে শোনাই। আমার ঘটনা শেষ হলে আমি তাদেরকে বলি তাদের কোনো এমন ভয়ানক অভিজ্ঞতা থাকলে আমার সাথে যেন শেয়ার করে। তখন মায়া বলল যে তার জানা এমন ঘটনা রয়েছে। এবার একে একে মায়া তার ঘটনাগুলো আমাকে বলতে শুরু করলো। বোঝার সুবিধার্থে আমি মায়ের মতো করে বলছি। সোয়াদ, তোমার ঘটনাগুলো সত্যিই খুব ভয়ের ছিল। আমি অবশ্যই চেষ্টা করব এখন থেকে ভূত.কম শোনার। এখন তোমাকে আমার 3টি ঘটনা বলছি। একটা আমার নিজের মামার সাথে ঘটে যাওয়া, এবং আরেকটা দূর সম্পর্কের এক আন্টির সাথে ঘটে যাওয়া। তবে তৃতীয় যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যেহেতু রমজান মাস, সেহেতু প্রথমে আমার মামার ঘটনা এবং আন্টির ঘটনা তোমায় বলছি, কারণ এগুলো রমজান মাস কেন্দ্রিক। ঘটনা 1। আমার মামার নাম সবুজ, ছদ্মনাম। ঘটনাটি মূলত 2000 সালের। মামা তখন সবেমাত্র SSC পরীক্ষা শেষ করে কলেজে উঠেছে। মামা একটু চঞ্চল স্বভাবের ছিলেন। দিন নেই রাত নেই, সবসময় মামার দস্যিপনা লেগেই থাকতো। কিন্তু মামার একটি দিক খুব ভালো ছিল, আর সেটা হলো মামা খুব দয়ালু ছিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়ত। মাসটা ছিল রমজান মাস। মামা প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করত। আসলে মসজিদ বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল বলে বেশিরভাগ মানুষই বাড়িতে নামাজ পড়ত, কেউ মসজিদে যেত না। তাছাড়া মসজিদে যাওয়ার যে পথ ছিল সেই পথ দিয়ে রাতের বেলা কেউ চলাচল করত না। লোকমুখে শোনা যেত রাতের বেলা এই রাস্তায় নাকি বদজিন ফাঁদ পেতে বসে থাকতো মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু মামা এসব কথা বিশ্বাস করত না। মামা তখন কম বয়সী হলেও সাহসী ছিলেন, তাই মামা একা একাই মসজিদে যেত। যেদিন মামার সাথে ঘটনাটি ঘটে সেদিনও মামা একা একাই মসজিদে যায় এবং এশার নামাজ আদায় করে। মামা স্বাভাবিকভাবেই অন্য দিনের মতো নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হলো। মামার হাতে একটা ব্যাটারি চালিত লাইট। সোয়াদ
তোমাকে রাস্তার বর্ণনাটা একটু দেই। রাস্তাটা এমন ছিল যে মসজিদ থেকে বের হলে প্রথমে ডান দিকে 2 বার মোড় নিতে হয় এবং পরে সোজা রাস্তা। রাস্তার 2 পাশে ঘিরে কলা গাছের বাগান, আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। তো মামা ঠিকভাবেই প্রথম 2টা মোড় অতিক্রম করলো, কিন্তু মামা যখনই সোজা রাস্তায় এসে পৌঁছালো তখনই হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। তখন মামা মনে মনে ভাবতে লাগলো, এইখানে তো কোনো বাড়ি নেই আশেপাশে, তাহলে বাচ্চার কান্না কোত্থেকে আসছে? মনে হয় কোনো খারাপ লোকের কাজ এটা। প্রথমে বাচ্চা চুরি করেছে, পরে যখন দেখে ফেলেছে তখন বোধহয় এখানে দেখে পালিয়ে গেছে। এই বলে মামা চারিদিকে লাইট দিয়ে বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো। আগেই বলেছি মামা খুবই দয়ালু ছিল। ইতোমধ্যে বাচ্চাটির কান্না অনবরত বেড়েই চলেছে। চারপাশ নীরব। এই নীরব রাস্তায় বাচ্চার কান্নার আওয়াজে যেন বাতাস ভারী হয়ে সজোরে কানে এসে লাগছে। 2 পাশে সারি সারি কলা গাছ। এর মধ্যে মামা বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে কান্নার আওয়াজ অনুসরণ করে কলা গাছের বাগানের ভেতর চলে যান। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটু দূরেই দেখতে পেল একটা জিনিস সাদা কাপড় দিয়ে মোড়ানো, নড়ছে এবং আওয়াজটা সেখান থেকে আসছে। মামার বুঝতে সমস্যা হলো না যে এটাই সেই বাচ্চা। মামা বাচ্চাটির কাছে গিয়ে বাচ্চাটির মুখ দেখলো যখন, তখন মামার খুবই মায়া হয় বাচ্চাটির প্রতি। তাই মামা ঠিক করলো যে আজ রাতে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে রাখবে এবং পরদিন সকালে মসজিদে নিয়ে এসে মাইকিং করবে বাচ্চার পরিবার খুঁজে পাওয়া যেন যায় সেই জন্য। যেই ভাবা সেই কাজ। মামা বাচ্চাটিকে কোলে তুলে নেয়। কোলে নেয়ার সাথে সাথেই চারিদিক থেকে অসংখ্য কাক আর শেয়ালের ডাক শুনতে পায়। তখনও মামা বুঝতে পারেনি যে মামার সাথে খারাপ কিছু ঘটবে। মামা এসব কিছু স্বাভাবিকভাবেই নেয়। মামা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বাড়ির পথে চলতে শুরু করলো। মামা কলা গাছের বাগান থেকে বেরিয়ে আসার সাথে সাথে সবার ডাক বন্ধ হয়ে গেল। এখন চারিদিকে শুধু নিস্তব্ধতা বিরাজ করছে। মামাও বাচ্চাটিকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে এই নিস্তব্ধ রাস্তা দিয়ে। রাস্তায় কোনো মানুষ ছিল না। চারপাশে এতটাই স্তব্ধতা ছিল যে মামার এবং বাচ্চার নিঃশ্বাসের আওয়াজটাও জোরে শোনা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর মামা অনুভব করলো কোলে থাকা বাচ্চাটি ভারী হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছিল আশেপাশের বাতাস শীতল, একটু অস্বস্তিকর। আরো কিছু পথ হাঁটার পর মামা লক্ষ্য করলো পেছন থেকে কিছু আওয়াজ আসছে। অনেকটা কোনো বস্তু যেমন কিছু সময় পর পর মাটির সাথে সজোরে ঠেস খাচ্ছে এবং বাচ্চার পায়ের পাশটা অসম্ভব ভারী হয়ে গিয়েছিল। এবার এই আওয়াজ শুনে মামা নিচের দিকে তাকায় এবং যা দেখে তা মামার হৃদস্পন্দন কাঁপিয়ে তোলার মতো ছিল। মামা দেখলো বাচ্চাটির হাত, শরীর সবই স্বাভাবিক, শুধু পা দুটো আগের তুলনায় অস্বাভাবিক রকমের লম্বা, আর এই 2 পা দিয়েই ঝুলতে ঝুলতে মাটিতে এসে লাগছে এবং সজোরে আওয়াজ হচ্ছে। এটা দেখে মামা বাচ্চাটির মুখের দিকে তাকাতেই বাচ্চাটি একটি হাসি দেয়। এমন হাসি কোনো স্বাভাবিক বাচ্চার পক্ষে দেওয়া সম্ভব নয়। মামা এসব আর সহ্য করতে না পেরে অবশেষে বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকে। মামা দৌড়ানোর সময় পেছন থেকে শুনতে পায় কিছু একটা কর্কশ শব্দ এবং জানায় যে সে নাকি আজকে আর বাঁচবে না। অনেক অপেক্ষার পর মামাকে নাকি সে পেয়েছে। এইটা বলে সে জোরে জোরে হাসতে থাকে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। মামা এসব শুনে পেছনে ঘুরে তাকানোর সাহস পায়নি। আয়াতুল কুরসি এবং আরো সূরা কালাম পড়ে মামা আরো জোরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু মামার পা যেন ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছিল। তবু মামা প্রাণপণে দৌড়াচ্ছে। দৌড়ানোর এক পর্যায়ে মামা বাড়ির উঠোনে এসে এক চিৎকার দিয়ে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর আগে শুনতে পায় সেই কর্কশ গলা কেউ বলছে যে আজকে কোনোভাবে বেঁচে গেলি, কিন্তু পরের বার পারবি না। আর যাই হোক, কাল হোক, আজকে হোক, যেদিনই হোক, তোকে আমি সাথে নিয়ে যাবই। এটুকু পর মামার আর কিছু মনে নেই। পরের দিন দুপুরে মামার জ্ঞান ফেরে। মামার জ্ঞান ফেরার পর মামা দেখলো আলহামদুলিল্লাহ বলছে সবাই, এবং মামার সাথে এক চেয়ারে গ্রামের কবিরাজ বসা। খাটের অন্য পাশে বসে আছে সে। জ্ঞান ফেরার সাথে সাথেই কবিরাজ মামাকে জিজ্ঞেস করলো, গতকাল রাতে কি হয়েছিল? তখন মামা শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললে কবিরাজ মামা কিছু পানি পড়া এবং তাবিজ দিয়ে বলল, আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পূর্বে এই তাবিজটা ওর হাতে এক নিঃশ্বাসে বেঁধে দিতে হবে এবং তখন থেকে পড়া পানি খাওয়াতে হবে। আর হ্যাঁ, আজ মাগরিবের নামাজের পর কেউ বাড়ির বাইরে যাবে না, ওকেও দেখবে না। এভাবে কিছুদিন রাতে ওর বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে না। তাছাড়া বাড়ি আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। আগামীকাল সকালে আবার আসব। এসব কেন হয়েছে তা আমাকে জানতে হবে। আজ রাতে অনেক রকম সমস্যা হতে পারে, যেমন আপনাদের চেনা পরিচিত কারোর ডাক শুনবেন, টিনের চালে পাথর পড়ার আওয়াজ, কিন্তু খবরদার কেউ বাড়ি থেকে বের হবেন না।
এই বলে কবিরাজ বাড়ি বন্ধ করে চলে যায়। সেদিন কবিরাজের কথা মতো সব রিচুয়াল মানা হয়। সত্যি সত্যি সেদিন রাতে টিনের চালে পাথরের ঢিলের আওয়াজ, চালের উপর লাফানোর আওয়াজ এবং দরজায় প্রতিবেশী বিভিন্ন মানুষের আওয়াজ ইত্যাদি শোনা গিয়েছিল। পরের দিনের কথা মতো কবিরাজ আবার বাড়িতে আসেন এবং সবাইকে অবাক করা এক বিষয় জানান। তিনি নানাকে বলেন, আপনার ছেলের ভাগ্য খুবই ভালো যে ও এখনো আল্লাহর রহমতে ভালো আছে। ও যে বাচ্চাটিকে কোলে নিয়েছিল সেটি একটি খবিশ জিন। সে কলা গাছের বাগানে থাকে। দিনের বেলা সব স্বাভাবিক থাকলেও রাতের বেলা জায়গাটি খুব অস্বাভাবিক হয়ে ওঠে। আপনার ছেলে প্রতিদিন একা একা সেই রাস্তা দিয়ে মসজিদে যায় আবার আসে। এতে করে জিনটির চলাচল বা থাকার খুব সমস্যা হয়। প্রথমত আপনার ছেলের বয়স কম, তারপর আবার নামাজ পড়ে, তাই প্রথম জিনটি কিছু করতে পারেনি। তাই সে গতকাল রাতে আপনার ছেলের জন্য ফাঁদ পেতেছিল। আপনার ছেলে সেই ফাঁদে ফেসে যায়। এজন্যই তো জিনটি ওর ক্ষতি করার চেষ্টা করে। আরেকটুর জন্য জিনটি ওর কিছু করেনি, নয়তো ওকে গতকাল যেভাবে ধরেছিল আরেকটু হলে আবার সমস্যা হতে পারত। আশা করছি এই আমলগুলো করলে ওর সমস্যা দূর হবে। এই বলে কবিরাজ আরো জানায় যে ওনার কিছু পালিত জিনের দ্বারা তিনি এসব খবর পেয়েছেন। যাই হোক, মামা এখনো সেই আমলগুলো করে এবং মামার তেমন কোনো সমস্যা হয় না। শুধু মাঝে মাঝে সেই কালো রাতটিকে স্বপ্নে দেখে ঘুমের মধ্যে তিনি আঁতকে ওঠেন। এটা হচ্ছে মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। এখন দুঃসম্পর্ক এক আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা বলি। এই ঘটনাটি আম্মুর কাছ থেকে শুনেছি। এটা আমার নানান বাড়ির দিকেই ঘটা একটি ঘটনা। আমি যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম নূপুর ছদ্মনাম এই নামের একজন মহিলা 5 দিন অসুস্থ থাকার পরে মারা গিয়েছে। তার বয়স ছিল আনুমানিক 25 কিংবা 26। তিনি কি অসুখে ভুগেছিলেন যে 5 দিন অসুস্থ থাকার পর মারা গিয়েছিল, এটা কাউকে জিজ্ঞেস করলেও কেউ আমায় বলতে চায়নি। অবশেষে অনেক জোরাজুরি করে আম্মুর কাছ থেকে জানতে পারি এটাও রমজান মাসকে কেন্দ্র করে। ঘটনাটি আমি গুছিয়ে বলার জন্য আম্মুর মতো করে বলছি। মা, তোমার নূপুর আন্টি কিভাবে মারা গেছে তা শুনলে তুমি হয়তো ভয় পেতে পারো। তবুও তুমি যখন এত জোরাজুরি করছো তাই তোমাকে বলছি। এটা 2011 সালের রমজান মাসের 10ম দিনের কথা। তুমি তখন খুব ছোট। আমরা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে হাত মুখ ধুচ্ছিলাম আর তুমি ঘরে ঘুমাচ্ছিলে। আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে দেখি তুমি আমার মোবাইল মুখে নিয়ে কামড়াচ্ছ। কখন ঘুম থেকে উঠে পড়েছিলে বুঝতে পারিনি। তুমি মোবাইল মুখে দিচ্ছ দেখে তোমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিতেই দেখি সবুজ মানে তোমার মামা আমাকে মিসড কল দিয়েছে। আমি কল করতেই মামা আমাকে বলে, আপু আমি সবুজ, তুমি আগামীকাল সকালে মায়াকে নিয়ে বাড়িতে চলে এসো। নূপুর কিন্তু আপু অসুস্থ ছিল না। তিনি এই একটু আগে রাত 12:30টার দিকে মারা গেছেন। আগামীকাল জোহরের নামাজের পর ওর জানাজা অনুষ্ঠিত হবে। আমি ঠিক আছে আসবো বললে সবুজ ফোন কেটে দেয়। আমি শুধু জানতাম নূপুর আপা অসুস্থ, কিন্তু ওর কি রোগ হয়েছে কি হয়েছে জানতাম না। সেদিন সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে আবার ঘুমাতে পারিনি। নূপুর আপার জন্য খুব খারাপ লাগছিল। যতই হোক 7 বছর একসাথে একই পাড়ায় থেকেছি। ওনারা 2 ভাই বোন ছিলেন। নূপুর আপার আর একটা ভাই ছিল। আপার বাবা মা মারা যাবার পর আমার আব্বা একটা সম্বন্ধ করে নূপুর আপাকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের 3 বছর পরেই রোড অ্যাক্সিডেন্টে ওনার স্বামী মারা যায়। শ্বশুর শাশুড়ির লোকেরাও নূপুর আপাকে আর থাকতে দেয়নি। তাই আবার আপা এখানে ভাইয়ের কাছে চলে আসে। ওনার ভাই বেশি ভালো লোক না। কাজ করে যে টাকা রোজগার করত তা জুয়া খেলে সেই টাকা নষ্ট করে ফেলতো আর দেরিতে বাড়ি ফিরে এসে স্ত্রীকে মারধর করত। নূপুর আপাও কষ্ট কম করেননি। মানুষের বাড়িতে যখন যে কাজে ডেকেছে আপা সেখানে গেছেন, কখনো কাউকে না করেননি। নূপুর আপাকে নিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারিনি। পরে আমি উঠে তোমার দাদিকে সব জানাই এবং বাপের বাড়ি যাওয়ার অনুমতি নিয়ে তোমাকে রেডি করে আমরা রওনা হই। যেতে সকালে 11টা বেজে গিয়েছিল। যাই হোক, আপার লাশ দেখতে যাই। সেখানে গিয়ে আমি আপার এরকম ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম। লাশের চেহারাটা মনে হলে আমার ভেতরে এখনো আটকে ওঠে। লাশের চেহারা এক পাশ পুরো কালো হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যে চেহারা পুরো ঝলসে ছাই হয়ে গেছে। এই কালো মুখে আবার 5 আঙুলের ছাপ যা গাঢ় হয়েছিল। আমি লাশের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। প্রথমে আমি নূপুর আপাকে দেখে মনে করেছিলাম ওনার ভাই বোধহয় ওনাকে মেরেছে, কিন্তু পরে সবুজের কাছ থেকে জানতে পারি আসল তথ্য। সবুজ বলল, আপু জানো নূপুর আপু কিভাবে মারা গেছে? শুনেছি এই রমজানের 4র্থ দিনে রাতে নাকি নূপুর আপুর ভাই সেহরির সময়
কথা কথা তর্ক করে ভাবিকে মেরেছে। একটু পরেই আজান দেবে বলে নূপুর আপু হ্যারিকেন নিয়ে বাড়ির বাইরে আসে এবং ঠিক করে যে এখনই অজু করে নামাজের জন্য প্রস্তুত হবে। যেই ভাবা সেই কাজ, নূপুর আপু অজু করলো। এমন সময় দেখলো সাদা শাড়ি পরে হ্যারিকেন হাতে একটা মেয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। তো আপু ভাবলো বোধহয় ভাইয়ের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে এসেছে। তাই নূপুর আপু অজু শেষ করে হ্যারিকেন হাতে নিয়ে সেই মেয়েটির পেছন পেছন যেতে লাগলো এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটি পর্যবেক্ষণের জন্য একবারও পেছনে তাকায়নি। আপু মনে করেছিল ভাবি বোধহয় বেশি রাগ করেছে, তারপর পেছন থেকে ডাকে, কিন্তু কাজ হয় না। আপু দৌড়ে গিয়ে মেয়েটির কাঁধে হাত রাখে। কাঁধে হাত রাখা মাত্রই এক ঝলকে মেয়েটি পেছন ঘুরে তাকায়। আপুর চেহারা ছিল রক্তাক্ত এবং চোখ ছিল রক্তবর্ণ। মেয়েটির মুখ থেকে যেন মাংস খুলে খুলে পড়বে। মুহূর্তেই চারপাশ দুর্গন্ধে ভরে যায়। মেয়েটি ঘুরে যেতেই আপুকে একটা চড় মারে এবং এই সময় ফজরের আজান দিয়ে দেওয়ায় মেয়েটি হাওয়ায় মিশে যায়। চর খাওয়ার সাথে সাথে আপুর মুখের এক পাশ ঝলসে যায় এবং আপু চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। নূপুর আপুর চিৎকার শুনে সবাই দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসে, আপুকে ধরাধরি করে ঘরের ভেতরে নেয়। পরের দিন সকালে আপুর জ্ঞান ফেরে। সবাই আপুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ ওনার মুখের এক পাশটা কালো হয়ে গিয়ে সেখানে 5 আঙুলের দাগ স্পষ্ট ছিল। আপুর এমন অবস্থা কিভাবে হলো জিজ্ঞেস করলে আপু সবাইকে বলল। এরপর আরেক সমস্যা, আপু সবাইকে মেয়েটির কথা বলার পর থেকে আপু কথা বলতে পারতো না, কানেও শুনতো না। নূপুর আপুর অবস্থা দেখে কবিরাজ ডেকে আনা হয়েছিল, কিন্তু কোনো কবিরাজই ওনার চিকিৎসা করতে চায়নি। অবশেষে 5 দিন এভাবে বিছানায় পড়ে থাকার পর আজ তিনি চলে গেলেন। আফসোস, ঈদের আনন্দটাও পেলেন না। এ বলে সবুজ ভাই তার ঘটনা শেষ করলো। পুরো ঘটনাটা শুনে আমার খুবই খারাপ লাগছিল। আমার মনে হয় তুমি ভয় পাবে বলে কেউ তোমায় বলতে চায় না। থাক, যা হওয়ার হয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এটা হলো আমার আম্মুর থেকে শোনা নূপুর আন্টির ঘটনা। আর যেটা বলেছিলাম আমার সাথে ঘটা, সেটা খুব বেশি ভয়ের না। আসলে আমার দাদি যখন ওনার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তখন দাদির অনুপস্থিতিতে আমি দাদিকে আমাদের বাড়িতে দেখেছিলাম সাদা শাড়ি পরা এবং একটা ঘর থেকে আরেকটা ঘরের দিকে যেতে। আমি দাদিকে প্রথম দেখে মনে করেছিলাম দাদি ওনার ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছেন। দাদির ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। পরে আমি দাদিকে ডাকতে ডাকতে ঘরের ভেতর ঢুকে দেখি দাদি নেই। এই কথাটা আমি আম্মুকে বললে আম্মু প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরের দিনই আম্মু আমাদেরকে নিয়ে মোবাইলে নাটক দেখছিল। এমন সময় আমরা দুজনেই দাদিকে দেখলাম ঘরের দিকে যেতে, কিন্তু আম্মু যখন ঘরে গিয়ে দরজা খুলে তখন দেখে আম্মু সেই ঘরে আর কেউ নেই। এই ঘটনার পর আম্মু আমার কথা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। এই হচ্ছে আমার 3টি ঘটনা, আশা করি ভালো লেগেছে। এই বলে মায়া তার ঘটনা শেষ করেন। সে আমাকে বলেছিল যে ঘটনাটি আমি যে ভূত.com-এ শেয়ার করব, কারণ অনেক দিনের ইচ্ছা যে তার বলা ঘটনা আপনি পড়ে শোনাবেন। ভূত.com-এর এটা আমার প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। ভুল ত্রুটি জন্য ক্ষমা চেয়েছেন এবং আমাদের সেটা বিশেষ অনুরোধ করেছেন যে ঘটনা ভালো বা খারাপ যেটাই হোক না কেন সিলেক্ট হলে যেন তাকে জানানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। সোয়াদ বিনতে সাজ্জাদ, চিরিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আমাদেরকে লিখছেন, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি নুজাত তাবাসসুম বলছিলাম মাগুরা থেকে, ভূত.com-এর একজন রেগুলার লিসেনার। আজকে আমি আপনার সাথে কিছু ঘটনা শেয়ার করতে চাই যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। প্রথমেই বলে রাখি, আমার ঘটনাগুলো তেমন ভয়ঙ্কর না, সাধারণ ঘটনা সব, কিন্তু তাও আম্মুর কাছে ঘটনাগুলো শুনে মনে হলো ভূত.com-এ পাঠাই। আমি মাগুরায় থাকি, আমার পক্ষে স্টুডিওতে আসা এবং এসে শেয়ার করা সম্ভব না। যদি আমার পাঠানো ঘটনা সিলেক্টেড হয় আমাকে জানাবেন প্লিজ। সবগুলো ঘটনা আমার একার সাথে ঘটে যাওয়া না, কিছু ঘটনা আমার সাথে, কিছু ঘটনা আমার মায়ের সাথে ঘটে যাওয়া, আবার এমন কিছু ঘটনা আছে যা আমাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শোনা। কিন্তু ঘটনাগুলো বলার আগে একটা টুইস্ট আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভূত FM-এর একটা জনপ্রিয় ঘটনা ছিল জুজুর ঘটনা। আপনারা কি জানেন সেই ঘটনাটি কোথায় ঘটেছিল? নিশ্চয়ই জানেন, সেটি ছিল সিলেটের ঘটনা। আজ আমি যে ঘটনাগুলো শেয়ার করব সেগুলো কিন্তু সব সিলেটে ঘটে যাওয়া। আমার যেহেতু একটা ঘটনা না অনেকগুলো, সেই জন্য আমি আমার ঘটনাগুলো কয়েকটি ভাগে ভাগ করে আপনাদের সামনে
উপস্থাপন করার চেষ্টা করব। ঘটনা 1। সময়টি ছিল 2002 থেকে 2003 সালের মাঝামাঝি কোনো একটা সময়। আমার বয়স তখন মাত্র কয়েক মাস। আমরা ছিলাম সিলেটের ছাতক নামের একটি জায়গায়। আমার আব্বু একটা কোম্পানিতে চাকরি করতেন। আসতে দেরি হতো, তাই বাজার করার দরকার থাকলে সেদিন আব্বু রাতে অফিস করে বাজারে করে বাসায় আসতেন। যেদিন আব্বুর কাছে মাছ থাকতো সেদিন আব্বু বাসায় ঢোকার সময় ম্যাচের কাঠি জ্বালিয়ে ঘরে নিয়ে আসতেন। বলে রাখা ভালো যে আমাদের বাসাটা ছিল 3 তলায়। এমনই একদিন আব্বু বাজার করে ফিরে এসেছেন। সেদিনও তার কাছে মাছ ছিল, কিন্তু সেদিন আব্বুর ম্যাচের কাঠি জ্বালাতে তিনি ভুলে গিয়েছিলেন। সেদিন আব্বু বাসায় আসার পর থেকেই আমি কান্না শুরু করে দেই। আব্বু যখনই আমাকে কোলে নিতে যাচ্ছেন তখনই আমার কান্না দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমার আম্মু ব্যাপারটা তেমন গুরুত্ব না দিলেও যখন আমার কান্না কোনোভাবেই থামছিল না, তখন আম্মু বুঝতে পারেন যে ব্যাপারটা অন্য কিছু। যেহেতু আমার কান্না থামেনি, পরের দিন আব্বুর অফিসের একটা মামা আমার কান্না দেখে আমার আম্মুকে বলেন যে আব্বুর অফিসে একটা মহিলা আছেন যে অফিস ঝাড়া মোছার কাজ করে। সেই মহিলা সব কবিরাজি কাজ করতেন। তার কথা মতো আম্মু ওই মহিলাকে ডেকে নিয়ে আসেন। তিনি প্রথমে এসে কিছু বলেননি। পরের দিন এসে আমার আম্মুকে বলেন, জানতে পেরেছি যেভাবে, তাই আপনাদেরকে বলছি। জানতে চান? ভয় পাবেন না তো? আপনি তো মা। আমার আম্মু বলে যে না, আমি ভয় পাবো না, আপনি বলেন। তখন মহিলাটি বলে যে আব্বু যেদিন বাজার থেকে মাছ এনেছিল কিন্তু ম্যাচের কাঠি না জ্বালিয়ে ঘরে ঢোকে, সেদিন আব্বুর সাথে খারাপ কিছু ঢুকেছিল আর তার নজর পড়েছে আমার ওপরই। তাই সেদিন আব্বু আসার পর থেকেই আমি কান্না করছিলাম। আমার আম্মু জিজ্ঞাসা করেছিল যে সেই খারাপ জিনিসটা কি, আমার সাথে কি ঘটেছিল, আমার কাছে অন্য কিছু ছিল। তখন মহিলাটি বলল যে আপনাদের বাসার বারান্দায় একটা ফুলের গাছ আছে, সে সেখানেই থাকতো। মহিলাটি আরো বলে যে কোনোভাবে এসে যেতে রাজি নয়। সে বলে যে ওরা আমাকে অনেক যত্ন করে, আর এই কথা বলার কারণ আমার মা আমাকে অনেক যত্ন করতেন। তাই সে সেই বাসা থেকে কোনোভাবেই যেতে রাজি ছিল না। মহিলাটি তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়, কিন্তু তার শর্ত ছিল যে জানের বদলে জান লাগবে। তখন মহিলাটি বলল আমার মাকে এক দামে একটি মুরগি কিনে এনে কোনো ফকিরকে দিয়ে দিতে হবে। আম্মু কথা মতো কাজ করে, কিন্তু 3 দিনের মধ্যে কোনো ফকির আসে না। সেই 3 দিন আম্মু মুরগিটা আমাদের বাসার বারান্দায় পুষেছিল। 3 দিনের দিন একজন ফকির আসলে আম্মু তাকে মুরগিটা দিয়ে দেয়। তারপর আর কোনো সমস্যা হয়নি। ঘটনা 2। আমার জন্মের আগে আমার আম্মু অনেক অসুস্থ ছিল। আমার জন্মের পরেও আমার আম্মু অনেকদিন অসুস্থ ছিল। সে কোনো কাজ করতে পারত না। আমার ছোট খালামণি আমাদের বাসায় এসে থাকতো। আমাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে আমাকে খাওয়ানো, গোসল করানো সব কাজই আমার খালামণি করত। কারণ আমার আম্মু এতটাই অসুস্থ ছিল যে সে নিজে কোনো কাজই করতে পারত না। তো একদিন আমার খালামণি অনেক ভোরে উঠে রান্নাঘরে রুটি বানাতে গিয়েছেন। আমার আব্বু আম্মু তখনও ঘুম থেকে ওঠে নাই। তো খালামণি রান্নাঘরে যখনই যায় রুটি বানানোর জন্য, তখন সেই রান্নাঘরের জানলাটি কোনো বাতাস ছাড়া হঠাৎ করে খুলে যায় এবং অনেক শব্দ করে। তখন আমার খালামণি খেয়াল করেন যে বাইরে কোনো রকম বাতাস নেই। তখন সে অনেক ভয় পায় এবং অন্য রুমে এসে বসে। জানালার সেই শব্দ আমার আব্বুও শুনতে পেয়েছিলেন। তাই সে সাথে সাথে উঠে এসে আমার খালামণির কাছে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, সে কি ভয় পেয়েছে কিনা। তখন খালামণি জানালার কথা বললে আব্বু বলে যে আমিও শুনেছি শব্দটা, সমস্যা নেই, আমি এখানেই আছি, তুমি রান্না করো। ঘটনা 3। অন্য একদিনের ঘটনা। আমার খালামণি সেদিনও সকালে রুটি বানানোর জন্য রান্নাঘরে যায়। সে দেখে যে রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণে আটা নেই। তাই আব্বু আম্মু ঘুমে থাকায় সে নিচের তলায় এক আন্টির বাসায় যায় আটা আনতে। সেই আন্টির কাছে আটা নিয়ে যখন সে বাসায় আসতে যাবে, তখন সে একটা কিছু দেখেছিল, যার জন্য সে দৌড় দিয়ে আমাদের বাসায় এসে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিয়েছিল। সেই দরজার শব্দ যে আন্টির বাসা থেকে আটা নিয়ে এসেছিলেন সেই আন্টির ছেলে শুনতে পায়। সেই ভাইয়া তার আম্মুর কাছে বলে যে আম্মু, তুমি তাড়াতাড়ি আন্টিদের বাসায় যাও। মেরিনা আন্টি অর্থাৎ আমার খালামণি হয়তো ভয় পেয়েছে। সে খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল আর দরজা অনেক জোরে লাগিয়ে দিয়েছে। তখন আন্টি আমাদের বাসায় আসেন। এসে আমার খালামণির কাছে জিজ্ঞাসা করেন যে তোমার কি হয়েছে, তুমি
এভাবে চলে আসলা কেন? কিন্তু খালামণি কিছুই স্বীকার করেন না। এছাড়া খালামণি পরে বলেছিল যে যখন আমাকে ঘুম পাড়াতো সে, তখন ডাইনিং রুম থেকে অনেক বড় জায়গা ছিল, সেখানে আমাকে কোলে করে হাঁটাহাঁটি করতো। তখন সে পরিষ্কার বুঝতে পারতো যে আমার পিছু পিছু কেউ হাঁটছে। তার কিছুদিন পর আমার আম্মু সুস্থ হয়ে গেলে খালামণি আমার নানির বাসায় চলে আসে। তারপর থেকে আর কিছু ঘটেনি। ঘটনা 4। এই ঘটনা আমার বিল্ডিং এর নিচের তলায় থাকতো একটা আন্টি। সেই আন্টির নামটা আমি এখানে উল্লেখ করলাম না, তার ছদ্মনাম রোকেয়া বলে সম্বোধন করছি। তো রোকেয়া আন্টির সাথে সবসময় কিছু একটা থাকতো, কিন্তু তিনি কখনো তা স্বীকার করতেন না। একদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না। আমার ভাইয়া আম্মুকে বলল যে আম্মু আমরা আন্টিদের বাসায় যাই। তো আম্মু ভাবলো যে কারেন্ট নাই, এখন আর কি করব, একটু সময়ও কাটবে। কিন্তু কারেন্ট ছিল না, তাই আম্মু আমাদের বাসায় হুজুরের পড়া তেল ছিল, সেটা আম্মু মুখে মেখে নিয়েছিলেন। তারপর আম্মু ভাইয়াকে নিয়ে নিচতলায় আন্টির বাসায় ভাইয়াকে দিয়ে রাবে আন্টিদের বাসায় যায়। সে গিয়ে দেখে যে আঙ্কেল আন্টির মাথায় পানি ঢালছে। আম্মু আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করলেন যে ভাই আবার কি হয়েছে? তো আঙ্কেল বলল যে জানি না, আমি অফিস থেকে এসে দেখছি এই অবস্থা। আঙ্কেল আরও বলেন যে আন্টির নাকি শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাই আম্মু আন্টির জ্বর কতটা সেটা পরীক্ষা করার জন্য আন্টির মাথায় যেই হাত রাখতে যাবে তখনই আন্টি আম্মুকে সরিয়ে দিচ্ছিল। তখন আম্মু ব্যাপারটা বুঝতে পেরে জোর করে আন্টির হাত ধরে আম্মুর মুখে পড়া তেল ওই আন্টির মুখে মাখিয়ে দেয়। আন্টির সাথে সাথে উঠে বসে আম্মুকে বলে আমার এখন অনেক ভালো লাগছে। তখন আম্মু বলে যে আপনি যখনই আমাকে আপনার গায়ে হাত দিতে দিচ্ছিলেন না, তখনই আমি বুঝেছি যে অন্য সমস্যা আছে। তখন আম্মু বলল যে রাহাত ছদ্মনাম আন্টির বড় ছেলেকে পাঠিয়ে দিতে বলল, আর বলল যে হুজুরের পড়া তেল আছে, রাহাতকে পাঠিয়ে দিলে আমি তাকে দিয়ে দিব। আপনার যখনই খারাপ লাগবে ওই তেলটা ব্যবহার করবেন। তো আম্মুর আন্টি কিছুক্ষণ গল্প করার পর আম্মু বলল যে আপা আপনি তো এখন সুস্থ, আপনি চলেন, আমি আপনাকে এই তেল দিচ্ছি, আপনি নিজেই নিয়ে আসবেন। তখন আন্টি আর আম্মু আমাদের বাসায় আসা শুরু করলো। আগেই বলেছি আমাদের বাসাটা 3 তলায়। আমাদের বাসার সামনে যখন আম্মু আর আন্টি আসে ঠিক তখনই আবার কারেন্ট চলে যায়। তখন আম্মু কিছুটা ভয় পায়, কারণ আমাদের বাসায় আমার আম্মু আর রোকে আন্টি ছাড়া আর কেউ নেই। এখন যদি কিছু হয় কে কাকে দেখবে? তখন আম্মু তাড়াতাড়ি আন্টিকে নিয়ে আমাদের বাসার ভেতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। আম্মু আন্টিকে বলে আপনি এইখানে অপেক্ষা করেন, আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। তখন আম্মুর সাথে সাথে আন্টিও আমাদের রান্নাঘরে আসে। আম্মু মোমবাতি জ্বালিয়ে ছোট বোতল খুঁজতে থাকে যেটাতে করে আন্টিকে ওই তেলটা দিতে পারবে। তখন আন্টি আম্মুকে বলে যে আপা আজ একটা ঘটনা ঘটেছে। আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে? তখন আন্টি বলে যে আজ সন্ধ্যায় আমি যখন মুরগি ঘরে তুলতে যাই, এখানে বলে রাখা ভালো যে আন্টি নিচতলায় থাকতো তাই মুরগি পালতো। তো আন্টি যখন মুরগি ঘরে তুলতে যায় মাগরিবের আজানের সময়, তখন ওই বিল্ডিং এর পেছনের জায়গাটা খুব খারাপ ছিল। তো ওইখানে গিয়ে আন্টির খুব খারাপ লাগতে শুরু করে শরীরের মধ্যে। সে তখন তাড়াতাড়ি করে ঘরে এসে তার কিছুক্ষণ পর আন্টির পরিচিত সেই 2 জন মেহমান আসে আন্টিদের বাসায়। তখন আন্টি তাদের জন্য চা বানানোর জন্য রান্নাঘরে যায়। সেই সময় আন্টি দেখে তার রান্নাঘরের জানলা দিয়ে মাথাবিহীন একটি অবয়ব চলে গেল। ঠিক তখন আন্টি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে এসে সেখানে চলে আসে। তারা চা খেয়ে চলে যায়, কিন্তু আন্টি কেন যেন মনে হচ্ছিল যে তারা চলে যাক। তখন আন্টি বলে যে অন্য সময় আসলে আমি নিজে নাস্তা দিতাম, কিন্তু আজ মনে হচ্ছে ওরা যায় না কেন। তারা চলে যাওয়ার পর আন্টি সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। আর তখন আঙ্কেল চলে আসে, আর আন্টি যে অসুস্থ সেটা বুঝতে পারে। তাই এই কথা যখন রাবে আন্টি আমার আম্মুকে বলছিল, তখন আন্টি আমাদের রান্নাঘরে জানালার দিকে তাকায়। হয়তো সে কিছু দেখেছিল বলেই সে আম্মুর কাছে জিজ্ঞেস করছিল যে আপা আপনি আপনাদের রান্নাঘরে জানালা লাগান না? তো আম্মু বলল যে আপা আমাদের তো 3 তলায় বাসা, তাই জানালা তেমন একটা লাগাই না। পরে আম্মু এই কথা বলেছিল যে তেল দেওয়ার জন্য বোতল খুঁজছিল, কিন্তু সে পাচ্ছিল না। তখন আন্টি জানালার দিকে তাকানো অবস্থায় আম্মুকে বলে যে আপা আমার আবার কেমন যেন লাগছে। তখন আম্মু ভয় পেয়ে যায়। আম্মু বোতল খোঁজা ছেড়ে দিয়ে আন্টির কাছে আন্টির হাত ধরেই আম্মু যেই রুমে ওই পড়া তেলের বোতল ছিল সেই রুমে যায়। গিয়ে আম্মু তেল নিয়ে আন্টিকে যখনই দিতে যাবে তখনই আম্মুকে কিছু একটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। আম্মু তখনই আরো ভয় পেয়ে যায়। তখন সাথে সাথে আম্মু আগে তেলটা নিজের দিকে নেয়, তারপরে আন্টিকে দেয়। আন্টি বা আম্মু কারোরই এরপরে আর কোনো সমস্যা হয়নি। ঘটনা 5। আমাদের
কলোনিতে একজন ইমাম সাহেব ছিলেন, খুব পরহেজগার মানুষ ছিলেন তিনি। তাকে সবসময় ক্ষতি করার জন্য কিছু খারাপ জিন চেষ্টা করত, কিন্তু সেই ইমাম সাহেবের অজু অবস্থায় এবং শরীর বন্ধ অবস্থায় থাকতেন। একদিন তিনি তার বাড়ির রান্নাঘরের টিনের চালের ওপরে উঠছিলেন চাল কুমড়া পাড়তে। সেদিন তার কোনো একটা কারণে অজু করতে আর শরীর বন্ধ করতে মনে ছিল না। ঠিক তখনই সে টিনের চালের ওপর থেকে পড়ে যান এবং একটি হাত ভেঙে যায়। কিন্তু যেভাবে পড়েছিল সেভাবে কোনোভাবেই হাত ভাঙা সম্ভব না। তাকে তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার হাতের মধ্যে রড লাগানো ছিল প্রায় 1 মাস। এই আমার ঘটনা রাসেল ভাই। আমি জানি যে এগুলো তেমন ভয়ঙ্কর না, কিন্তু তবুও অনেক আশা নিয়ে ঘটনাগুলো পাঠালাম। যদি না পড়েন হয়তো খারাপ লাগবে, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে হয়তো। কিন্তু এর জন্য আপনার প্রোগ্রাম শোনা বন্ধ করব না ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোনো স্টোরি টেলার না, তাই হয়তো বাকিদের মতো গুছিয়ে বলতে পারিনি। এরপরে আরো কিছু ঘটনা শেয়ার করব। আমার জানা কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো সময় করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি ঘটনা পড়লাম, তার একটা বিশেষ কারণ হচ্ছে এই ঘটনাগুলো যে সত্য সেটা বোঝা যায়, এবং সত্যি ঘটনা এমনই হয়। এবং সত্যি ঘটনা যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয়, ভয় লাগুক আর না লাগুক, সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে এই সত্যি ঘটনার আলাদা একটা সৌন্দর্য আছে। আমার মনে হচ্ছে যে সেই সৌন্দর্যটা আপনাদের সবাইকে ছুঁয়ে যাক, সেই জন্যই আমি এই ঘটনাগুলো পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আপনাদের চাওয়া অনুযায়ী আমরা সবকিছু করে থাকি, সুতরাং আমরা চেষ্টা করব যে আপনাদের চাওয়া অনুযায়ী আরো ঘটনা আপনাদেরকে উপহার দিতে। আমার মনে হয় যে আজকের যে ঘটনাগুলো আমরা পড়ছি সেই ঘটনাগুলো আপনাদের কাছে খারাপ লাগেনি এখনো পর্যন্ত। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাব পরের ঘটনায়। আপনাদের ঘটনা অপেক্ষা থাকলাম। সামনে ঈদ, আশা করছি আপনারা ঘটনা পাঠিয়ে দেবেন। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে যায়, আমরা অনেক কিছু প্রত্যক্ষ করি, সেটা আমরা কোনোভাবে বুঝতে পারি না। কিন্তু যখন আমাদের সাথে অতিমাত্রায় খারাপ কিছু ঘটে তখন আমরা সেটা বুঝতে পারি এবং তখন সেটার উপস্থিতি টের পাই। তেমনি আমাকে একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল, আর এই ঘটনা আমার কাছে চিরজীবন সাক্ষী হয়ে থাকবে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি সবসময় ভালোর দলে আছেন। আমি সিলেটে থাকি, তাই স্টুডিওতে আসা সম্ভব নয় অনিবার্য কারণে। ঘটনাটা শুরু করছি। ঘটনা ঘটেছিল আমার সাথে 2019 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। সে সময় আমি ভূত প্রেটে মোটেও বিশ্বাসী ছিলাম না। যেদিন থেকে আমার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন ছিল শনিবার, ঘোর অমাবস্যা। সেদিন বিকেলে একটি প্রাইভেট টিউশনে পড়তে গিয়েছিলাম। পড়া শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। ওখানে যারা পড়ে তাদের বাড়ি স্যারের বাসা থেকে অনেক কাছে, কিন্তু স্যারের বাসা থেকে আমার বাড়ি অনেক দূর। তাই স্যার আমাকে বললেন আজ রাতে ওনার বাসায় থেকে যেতে। স্যার অনেক জোরাজুরি করলেন, কিন্তু আমি স্যারের কথায় রাজি না হয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা, তাই রাত 9টা মধ্যরাতের সমান। একটা গাড়ি তো দূরের কথা, লোকজনও চোখে পড়ছে না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে হাঁটা লাগালাম। প্রায় 6-7 মিনিট হাঁটার পর একটা বাস ছাড় পড়ে। সেই রাস্তা দিয়ে আরো প্রায় 7 মিনিট হাঁটলে তারপরে আমাদের বাড়ি। যাই হোক, বাঁশঝাড়ের কাছে আসতেই আমার শরীরে কেমন যেন একটা ছমছমে অনুভূতি হলো। আমি মনে মনে ভাবলাম, দূর, আমি ওইসবে বিশ্বাসী নই, এসব আবার হয় নাকি। আমি ওইসব চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাঁটা লাগালাম। আমি যখন হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের আরো গভীরে চলে এলাম, হঠাৎ অনেক দূর থেকে ভেসে আসা একজন মহিলার কান্নার শব্দে আমি থমকে গেলাম। কান্নার শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে আমার মস্তিষ্ক পর্যন্ত কেঁপে উঠছিল যেন। আমি আর সহ্য করতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকারের সহিত জিজ্ঞেস করলাম, কে কাঁদছেন? অনুগ্রহ করে আমার কথার উত্তর দিন। কে কাঁদছেন ওখানে? কোনো উত্তর নেই। তার চেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সাথে সাথে কান্নার শব্দও বন্ধ হয়ে যায়। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, এসব কিছু না, মনে হয় ওই মহিলার কোনো অনেক দিনের বেদনাদায়ক কষ্ট জমে আছে, তাই অমন আর্তনাদ করে কাঁদছে। ওই সব বলে নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে দ্রুত পা চালিয়ে নিজের বাড়িতে চলে এলাম। ওই দিন খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে রাত প্রায় 12টার মতো বেজে যায়। যখন আমি গভীর ঘুমে নিমগ্ন, তখন হঠাৎ দরজায় খট করে শব্দ। আমার ঘুম ভেঙে যায়। আমি বিরক্ত হয়ে বললাম, কে কে এত রাতে? এই বলে তন্দ্রাচ্ছন্ন হয়ে বিছানা থেকে উঠে দরজা খুললাম। দরজা খুলে খুবই আশ্চর্য হলাম, বাইরের দরজায় কেউ নেই। এবার আমি রাগান্বিত হয়ে বললাম,
ফাজলামি করার আর জায়গা পান না? কে এসব রাতে বিরক্ত করেন? এই বলে আমি যেই না দরজা বন্ধ করতে যাব, তৎক্ষণাৎ একটি গরম বাতাস এসে আমার ঘরের ভেতরে ঢুকলো। আমি এসব বিষয় গ্রাহ্য না করে দরজা বন্ধ করে আবারও শুয়ে পড়ি। কতক্ষণ সময় কেটে গেছে জানি না, হঠাৎ গলায় প্রচন্ড ব্যথা অনুভব করি, আর তখনই আমার ঘুম ভেঙে যায়। এবং আমি যা দেখি তা বলা বাহুল্য। দেখি কিছু একটা আমার বুকের উপরে বসে আছে আর আমার গলা টিপে ধরেছে। কি বিভৎস তার চেহারা! দেখে মনে হচ্ছে নাক মুখ চোখ একত্র করা, চোখের মধ্য থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর মুখ দিয়ে লালার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে, এবং গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। চিৎকার দেওয়ার শক্তি পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। তৎক্ষণাৎ বিভৎস কালো মূর্তিটা ভয়ঙ্কর আওয়াজ করে বলতে শুরু করলো যে আমি নাকি তার কান্নার শব্দে সাড়া দিয়েছি, এবং সে আরো বলে যে এই পর্যন্ত তার কান্নার শব্দে যারা যারা সাড়া দিয়েছে তারা তার রাজ্যের বাসিন্দা হয়ে গেছে, এবং আমারও নাকি বিস্তার নেই, এবং সে আমাকে নিতেই এসেছে। এই বলে কালো মূর্তিটা আমার গলা থেকে হাত ছেড়ে দিয়ে আমাকে টেনে ধরে উঠালো। ওই বিভৎস মূর্তিটা আমার গলা থেকে হাত ছাড়ার পর আমি চিৎকার দেওয়ার শক্তি ফিরে পেলাম। আমি মা বলে জোরে একটা চিৎকার দিলাম। আমার আর কিছু মনে নেই, আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। পরের দিন জ্ঞান ফিরতেই আমি আবিষ্কার করি আমার মা বাবার বিছানাতে আমি। মা আমাকে ভারাক্রান্ত সুরে জিজ্ঞাসা করছেন, কিরে, কি হয়েছে তোর? তুই তো খাটের নিচে সেন্সলেস অবস্থায় পড়েছিলি। আমি মাকে সমস্ত ঘটনা খুলে বললাম। মা ঘটনা শুনে আমাকে অনেক বকাবকি করলেন এবং বললেন, তোকে কে বলেছিল ওই বাঁশ ছাড় দিয়ে আসতে? তুই কেন মেন রোড দিয়ে এলি না? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। আমি মাকে বললাম আমার জন্য পানি আনতে। মা আমার জন্য পানি আনতে গেলেন। কিছুক্ষণ পর মা একটি কাচের গ্লাসে করে পানি নিয়ে এলেন। কেমন যেন একটা অদ্ভুত কণ্ঠে মা আমাকে বললেন, এই নে ধর পানি। আমি মায়ের এই অদ্ভুত কণ্ঠ শুনে মাকে বললাম, মা আপনি কিছু মনে নিবেন না, আমি আপনাকে একটা কথা বলবো। মা আবারও অদ্ভুত কণ্ঠে বললেন, না কিছু মনে করব না, কি বলবি বল। আমি বললাম, আপনি এই তো সুস্থ স্বাভাবিক সুরে কথা বলে আমার জন্য পানি আনতে গেলেন, কিন্তু এখন আপনার কণ্ঠ কিরকম যেন অস্বাভাবিক, অদ্ভুত। আপনি কি অসুস্থ? এবার মা রাগান্বিত হয়ে এক প্রকার গর্জন করে বলে উঠলেন, আমি সুস্থ না অসুস্থ এসব নিয়ে তুমি কি করবে? তুমি পানি খাও। ও হ্যাঁ মা, পানি তো খাওয়া হয়নি। আমি পানি খাওয়ার পর মায়ের হাতের গ্লাসটা দিয়ে বলি, নিন গ্লাসটি নিন। গ্লাসটা দেওয়ার সাথে সাথেই মা হঠাৎ যেন কোথায় মিলিয়ে যান। তৎক্ষণাৎ রান্নাঘর থেকে মা পানি নিয়ে আমার রুমে আসেন। আকাশ, নাও বাবা পানি খাও। আমি ভয়ার্থ কণ্ঠে মাকে জিজ্ঞেস করি, আপনি তো এখনই আমাকে পানি খাইয়ে গেলেন, আমি আপনার সামনেই পানি খেলাম, কিন্তু আপনি আবার কোথায় যেন মিলিয়ে গেলেন, আবার তারপরে আবার পানি নিয়ে এলেন, আর আপনি হঠাৎ এভাবে মিলিয়ে গেলেন কিভাবে? এসব তুই কি বলছিস আকাশ? আমি তো মাত্রই পানি নিয়ে এসেছি। তুই মনে হয় ভয়ের ঘোরে ভুল কিছু দেখেছিস। বিশ্বাস করুন মা, ভুল হতে পারে না। মা বুঝে ফেললেন যে কি এসেছিল। মা তখন আমাকে সান্ত্বনা দিলেন, কিন্তু তৎক্ষণাৎ আমার মুখের ভেতর থেকে অজস্র রক্ত বের হতে লাগলো, প্রচন্ড বমি হতে লাগলো। দ্রুত আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু আরেকটি দুঃখজনক বিষয় হলো ডাক্তার আমার কোনো রোগী ধরতে পারলেন না। সেদিন রাতে হসপিটাল থেকে পরের দিন বাড়িতে এলাম। পরে দুদিন কিছুই হলো না, কিন্তু দুদিন পর রাত 3টার সময় হঠাৎ দরজায় খটখট আওয়াজ। আমার ঘুম ভেঙে যায়। আমি জিজ্ঞাসা করলাম, কে এত রাতে? দরজার ওপাশ থেকে উত্তর এলো, স্নিগ্ধ। আমি তোর বন্ধু স্নিগ্ধ। তুই এত রাতে কি মনে করে? বন্ধুর বাড়িতে কি কেউ সময় ধরে আসে? আমি তাকে দাঁড়াতে বলে দরজা খুলে দিলাম এবং দেখি স্নিগ্ধ ঘরে ঢোকে। ও আমাকে বলে, চল আজকে তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম, এত রাতে আবার কোথায় যাব? আরে চল না, আজকে তোকে একটা জিনিস দেখাবো, দেখলে তুই চমকে যাবি। স্নিগ্ধ এত জোরাজুরি করতে লাগলো যে শেষ পর্যন্ত আমি ওর সাথে যেতে রাজি হলাম। চলো বন্ধু, এই বলে স্নিগ্ধ আমার হাত ধরলো। যেই না স্নিগ্ধ আমার হাতটা ধরলো, তৎক্ষণাৎ আমি ওই বিভৎস মূর্তিটার হাতের স্পর্শ পেলাম। সাথে সাথে আমি আমার হাত স্নিগ্ধর হাত থেকে ছাড়িয়ে নেই। স্নিগ্ধ আমাকে বলল, কিরে, কি হয়েছে তোর? তুই হঠাৎ আমার হাতটা ছেড়ে দিলি কেন? আমি যেন একটু ঘোরের মাঝখানে চলে গিয়েছিলাম। স্নিগ্ধের কথায় আমার ঘোর কাটলো। ও হ্যাঁ, না কিছু না। আমরা হাঁটা লাগালাম। কতক্ষণ হেঁটেছি জানি না, হঠাৎ আমরা সেই বাঁশ ঝাড়ের কাছে উপস্থিত হলাম। স্নিগ্ধ, এ তুই আমাকে কোথায় নিয়ে আসলি? এখানে আসা আমার বারণ, মা বারণ করেছে এখানে আসতে, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? এবার স্নিগ্ধ ভয়ঙ্কর কণ্ঠে বলল, কে স্নিগ্ধ? আমি স্নিগ্ধ না। ততক্ষণে বিভৎস কালো কুচকুচে রূপ ধারণ করেছে সে। আমার কান্নায় যে সারা দেশে তার মৃত্যু সুনিশ্চিত, কারো শক্তি নেই বাঁচাবার। আমার তখন চিৎকার দেবার মতো শক্তি নেই। সেই বিভৎস মূর্তিটা আমাকে হিঁট ছেড়ে নিয়ে যেতে লাগলো। তৎক্ষণাৎ ফজরের আজানের সুর ধ্বনিত হলো, আর আমার কিছু মনে নেই।
আমি সেই সেন্সলেস অবস্থায় পড়ে যাই। পরের দিন আমাকে অনেক খোঁজাখুঁজির পর সেই বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। ওই দিনই মা আমাকে মাদ্রাসার একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। ভূত জিন এসবকে বশে আনা এইসব বিদ্যায় পারদর্শী তিনি। মা ওই হুজুরের কাছে সব খুলে বলেন। হুজুর সবকিছু শুনে মাকে বললেন, ও হলো জিনদের মন্ত্রী। আমি জানি আপনাদের শুনে অবাক লাগবে, তবে এটাই সত্যি। এই জিনের হাত থেকে আপনার ছেলেকে বাঁচাতে হলে ওই জিনকে চিরজীবনের জন্য মেরে ফেলতে হবে। মা কাঁদো কাঁদো হয়ে বললেন, যা কিছু প্রয়োজন আমি আপনাকে দেব, কিন্তু আপনি আমার ছেলেকে বাঁচান। হুজুর বলেন, খুব কষ্টকর হবে, তবে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। আপনি একটি ছাগলের জোগাড় করবেন এবং ওই ছাগলের 1 বাটি রক্ত আমাকে দেবেন। ওই রক্ত দিয়ে লোভ দেখিয়ে এই জিনকে মারতে হবে। যা করার আমাকে আজ রাতেই করতে হবে। মা যত তাড়াতাড়ি সম্ভব ছাগলের 1 বাটি রক্ত নিয়ে সন্ধ্যার মধ্যে হুজুরের কাছে যান। কিছুক্ষণ পর গভীর রাত হলে হুজুর সেই বাঁশঝাড়ের নিচে গেলেন এবং হুজুর কিছু কাঠ পাতা দিয়ে আগুন ধরালেন এবং অনেক দূরের রক্তের বাটি রাখলেন এবং কিছু পড়ে জিনকে ডাকলেন। বাঁশঝাড়ের ওপাশ থেকে বিশ্রী একটা গন্ধ এসে হুজুরের নাকে লাগলো। ভয়ানক গর্জন করতে করতে সেই বিভৎস মূর্তি সেখানে উপস্থিত হয়ে জানোয়ারের মতো রক্তের উপর বাটিতে ঝাঁপিয়ে পড়ল। যেই না রক্ত খাওয়া শুরু করলো, তৎক্ষণাৎ জিনটি একটি বাদুড়ে পরিণত হলো। আসলে ওই বাটিতে হুজুর কিছু পড়ে দিয়েছিলেন। যাই হোক, জিনটি বাদুড়ে পরিণত হওয়ার সাথে সাথে হুজুর জিনরূপী ওই বাদুড়কে ধরে আগুনে পুড়িয়ে ফেলেন। জিনটি একটি কান ফাটানো চিৎকার করতে করতে সেই আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায়। ওই রাতেই জিনের জীবনাবসান হয় এবং সেদিন থেকে আমার সাথে আর কোনো প্যারানরমাল ঘটনা